আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। প্যাসেজ নারেশন পরিবর্তনের প্রিকন্ডিশনের অংশ হিসেবে আমি আজকে শেষ অংশ নিয়ে আলোচনা করব। আমরা এই পর্যন্ত ধারাবাহিকভাবে বেশ কিছু পরিবর্তন সম্পর্কে ধারণা পেয়েছি। প্রথমেই স্টার্টিং অফ এ সেন্টেন্স, তারপর স্পিকার ও লিসেনার লেখা, এরপর রিপোর্টিং ভাবের পরিবর্তন, কমা ইনভার্টেড কমার পরিবর্তন, পার্সন টেন্স। এখন দেখব আমরা কিছু শব্দ ও ফ্রেজের পরিবর্তন এবং প্যাসেজ নারেশন করার সময় সেন্টেন্স জয়েনিং অ্যান্ড ইউজ অফ কনজাংশনের ব্যবহার। আমরা এখানে দেখি বেশ কিছু শব্দ ফ্রেজের পরিবর্তন আমরা এখানে দেখতে পাচ্ছি। নাও থাকলে দেন হয়, এগো বিফোর হয়, হ্যান্স দ্যান্স হয়, টুমরো দ্য নেক্সট ডে হয়। এই অংশটুকু আমরা বাসায় ভালো করে পড়ে নিব। একটি ইম্পর্টেন্ট কথা, এখানে আমরা প্রায়ই ইটকে দ্যাট চেঞ্জ করব কিনা এই নিয়ে কনফিউশনে থাকি। ইট কখনোই পরিবর্তিত হয় না, ইট কখনোই পরিবর্তিত হয়ে দ্যাট হয় না, ইট সবসময় ইটেই থাকে। এদের মধ্যে দিস নিয়ে কিছুটা কনফিউশন আমাদের রয়েছে। দিসের পরিবর্তনগুলো একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমরা দিস নিয়ে দেখি। দিসের পর যদি টাইম সময় থাকে, মান্থ, ইয়ার ইত্যাদি, তখন ওই দিস পরিবর্তিত হয়ে দ্যাট হয়ে যাবে। দিসের পর যদি ম্যান, অ্যানিম্যাল, থিং, কনসেপ্ট, আইডিয়া, ধারণা ইত্যাদি থাকে, তখন এই দিসটা দাতে রূপান্তরিত হবে। যদি থাকে দিস ম্যান, তাহলে হয়ে যাবে দা ম্যান। যখন অনলি দিস থাকবে, অনলি দিস, এরপরে কিছু নেই, এই দিসটা ইট হয়ে যাবে। ইনভার্টেড কমার শুরুতেই যদি একটি বাক্য হয় দিস ইজ মাই হাউস, সেই ক্ষেত্রে দিস শুধু অনলি দিস, ওই দিস থেকে দ্যাট হবে না, দিস থেকে ইট হবে। এভাবে দিস যখন সাবজেক্ট হবে, দিস আর গুড, দিস এখানে শুধু সাবজেক্ট, এই দিস দে হবে। এইভাবে দিস যখন অবজেক্ট হবে, তখন দিস উঠে দ্যাম হবে। যখন দিসের পর ওয়ান থাকবে, দিস ওয়ান, দিস ওয়ান বলতে তোমার কাছাকাছি কিছু বিষয়, হয়তো বই হতে পারে, ম্যাঙ্গো হতে পারে, যে কোনো আইটেম। তো তোমার নিকটবর্তী যেই আইটেমটা রয়েছে, তুমি দিস ওয়ান বলতে সেটাকে বুঝাবা। সো দিস ওয়ান থাকলে আমরা দ্য নিয়ার ওয়ান লিখব। কিন্তু একটি বিষয় দেখো, দিস ওয়ার্ল্ড যদি থাকে, আমরা তো আর দিস ওয়ার্ল্ডকে দ্যাট ওয়ার্ল্ড লিখতে পারি না, ওয়ার্ল্ড তো আমাদের একটাই। তাহলে এই ওয়ার্ড এবং এই ফ্রেজগুলোর পরিবর্তন আমরা ভালো করে খেয়াল রাখব। এবার এখানে আমরা দেখব ডিরেক্ট স্পিচে প্রায় দেখা যায় ওয়েল আছে, বাট আছে, সো আছে, ইউ সি, ইউ নো, এই ধরনের কিছু শব্দ বা ফ্রেজ থাকে। এদেরকে আমরা ইনডাইরেক্ট করার সময় বাদ দিতে পারি, এদেরকে কোনো প্রকার চেঞ্জ না করলেও হবে। এই অংশে আমি দেখাবো প্যাসেজ নারেশন প্র্যাকটিস করার সময় তোমরা দেখবে বেশ কিছু খণ্ড বাক্য, এদেরকে প্যাসেজের অর্থ বুঝে আমাদেরকে চেঞ্জ করতে হবে। এক্সপ্রেশনটা হবে প্যাসেজ বেসড। এই বিষয়টা আমরা এখানে কিছুটা আইডিয়া পাবো, তবে অবশ্যই আমাদেরকে ম্যাক্সিমাম প্যাসেজ প্র্যাকটিস করে করে এই সম্পর্কে ভালো ধারণা পেতে হবে। এখানে বাক্যগুলো দেখো, অল রাইট সেড দ্য মেয়র। এখানে অল রাইট বলতে মেয়র তার সম্মতি জ্ঞাপন করেছেন, সম্মতি দিয়েছেন, তাই এর পরিবর্তন হবে দ্য মেয়র অ্যাগ্রিড। পরে বাক্যে আসো, হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক। নাও সেড হি। কেউ একজন জিজ্ঞেস করলো তুমি কখন কাজ করতে শুরু করবে, সে বলল নাও, এখনই। তাহলে শুধু নাও সেড হি এই অংশকে আমরা কিভাবে চেঞ্জ করছি, হি সেড দ্যাট, হি উড, উড পেয়েছি কোথা থেকে, এটা একটি খণ্ডবাক্য। সবসময় খণ্ডবাক্যকে আমরা তার আগের বাক্যের সাথে মিলিয়ে টেন্স রিসিভ করব। যেহেতু এখানে উইল ছিল, আমরা এখানে উইল ধরতে পারি, তো উইল থাকলে উইল থেকে উড হয়, তাই হি উড স্টার্ট ওয়ার্কিং দেন, নাও থেকে দেন। আর এই অংশটুকু আমরা প্যাসেজ থেকে অর্থ বুঝে লিখেছি।
ও আই সি এই ধরনের এক্সপ্রেশন সেড হি, তাহলে সে ও আই সি মানে কি, সে বিস্মিত হলো, সে বিস্ময় প্রকাশ করলো। আমরা এটাকে বলতে পারি হি রিয়াক্টেড উইথ ওন্ডার, হি রিয়াক্টেড উইথ ওন্ডার, সে বিস্ময়ের সাথে তার আবেগ প্রকাশ করলো। ও আই সি এই ধরনের বেশ কিছু ফ্রেজ ওয়ার্ডস আমরা পাবো, যাদেরকে আমরা যেই ওয়ার্ডস বা ফ্রেজগুলোকে আমরা অ্যাজ পার দ্য গিভেন টেক্সট অর্থ বুঝে আমরা চেঞ্জ করব। ও মাই গড, ও মাই গড সেড দ্য বেগার, তো বেগার এখানে কি করলো, আল্লাহ নামে শপথ করলো। দ্য বেগার সোর বাই আল্লাহ, সয়ার থেকে সোর, সয়ার শপথ করা, এর পাস্ট ফর্ম সোর। ইউ বাট ইউ আর স্মল সেড আই, এই অংশ দিয়ে বিস্ময় প্রকাশ পেয়েছে। হয়তো তোমার কাছে কারো আসার কথা ছিল, তোমার ধারণা যে সে একটু বড় হবে, বয়স্ক হবে, তো সেই লোকটি না এসে একটা ছোট ছেলে আসলো, তো তোমার মনে হয়েছে যে একটি লোক আসবে যা একটু বয়স্ক হবে এরকম, বাট ছেলেটিকে ছোট দেখে তুমি একটু বিস্মিত হলে। ইউ বাট ইউ আর স্মল, তুমি তো ছোট, আমার তো কাজ করতে আসা একটা লোক আসার কথা, মানে বড় সড়ো হবে এরকম ভেবেছিলে, তুমি বিস্মিত হলে। এই এক্সপ্রেশন থেকে আমরা কিভাবে উত্তর লিখবো, উইথ সারপ্রাইজ, আই সেড দ্যাট হি ওয়াজ স্মল। এই ধরনের বেশ কিছু এক্সপ্রেশন আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট প্যাসেজ চেঞ্জ করব, তখন আমরা পাবো। এই বিষয়গুলো আমরা প্যাসেজ করার সময় প্র্যাকটিস করে করে অভ্যাস করে নেব ইনশাআল্লাহ। এবার আসি আমরা সেন্টেন্স জয়েনিং এর ব্যাপার। আমরা যখনই সেন্টেন্স জয়েন করব, দুটি সেন্টেন্স এর মাঝখানে আমরা সব সময় অ্যান্ড বসাবো। যদি দুটি অ্যাসার্টিভ বাক্য হয়, অ্যান্ড অ্যাডেড দ্যাট। যেই বাক্যকে জয়েন করব, যদি সেটা ইন্টারোগেটিভ হয় তাহলে অ্যান্ড আস্কড। যেই বাক্যকে অ্যাড করব, যদি সেই বাক্যটি ইম্পারেটিভ হয়, অ্যান্ড অর্ডার্ড, অ্যান্ড রিকোয়েস্টেড, এইভাবে আমরা করব। তো সবসময় চেষ্টা করব দুটি বাক্যকে আমরা একসাথে জয়েন করতে। যদি একই স্পিকারের, একই বক্তার একের অধিক বাক্যাংশ বা বাক্য থাকে, সেই ক্ষেত্রে আমরা দুটি বাক্যকে অ্যাড করার পর আবার নতুন করে শুরু করব। হি অলসো, হি এগেইন সেড দ্যাট, হি ফার্দার সেড দ্যাট, এইভাবে। আমরা কখনোই একজন স্পিকারের 3 বা ততোধিক বাক্যকে একসাথে অ্যাড করব না, এতে ভাষা অপ্রাঞ্জল হয়ে যায়। এখানে আমরা একটু উদাহরণ দেখি। হি সেড টু মি আই এম ফ্রি, উইল ইউ প্লে ফুটবল। এখানে দুটি বাক্য আছে, প্রথম বাক্যটি অ্যাসার্টিভ, পরের বাক্যটি হলো ইন্টারোগেটিভ। আমরা একটু চেঞ্জ করি। হি সেড টু থেকে টোল্ড, হি টোল্ড মি দ্যাট। আই ফার্স্ট পারসন, হি এর সাথে চেঞ্জ হয়ে হি, এম থেকে ওয়াজ, হি ওয়াজ ফ্রি। আমি এ পর্যন্ত নর্মালি চেঞ্জ করেছি। এখন একটি বিষয় খেয়াল করো, আমরা উইল ইউ প্লে ফুটবল এই বাক্যকে এই বাক্যের সাথে অ্যাড করব। কেন? দুটি বাক্য একই বক্তার। তাহলে আমি বলেছিলাম শুধু মাঝখানে অ্যান্ড লিখতে, অ্যান্ড, অ্যান্ড এর পর এই বাক্যটি নর্মাল যে চেঞ্জ হবে সেই চেঞ্জই করব। নর্মাল কি চেঞ্জ? একটি বাক্যে রিপোর্টিং ভাবে চেঞ্জ হবে। তাহলে যেহেতু বাক্যটি ইন্টারোগেটিভ, আমরা কি লিখব? অ্যান্ড আস্কড, অ্যান্ড আস্কড। তারপর কমা, ইনভার্টেড কমার পরিবর্তন, ইফ বসবে এখানে। তারপর পারসন, ইউ থেকে আই। তারপর টেন্স, উইল থেকে উড, প্লে ফুটবল। তাহলে একসাথে বললে বাক্যটি কেমন দাঁড়ায়? হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ফ্রি অ্যান্ড আস্কড ইফ আই উড প্লে ফুটবল। অর্থাৎ দুটি বাক্যকে আমরা অ্যাড করার সময় মাঝখানে শুধু অ্যান্ড বসিয়েছি, তাছাড়া এই বাক্যকে ইন্ডিভিজুয়াল চেঞ্জ করেছি, এই বাক্যকে আমরা ইন্ডিভিজুয়াল চেঞ্জ করেছি। এই বাক্যটি দেখি আমরা, হি টোল্ড মি দ্যাট, সরি, হি সেড টু মি আর ইউ সিক। এই বাক্যটি ইন্টারোগেটিভ। এরপরে বাক্যটি লেটস ভিজিট আ ডক্টর। তাহলে হি আস্কড মি ইফ, যেহেতু এই বাক্যটি ইন্টারোগেটিভ তাই ইনভার্টেড কমা উঠে ইফ বসিয়েছি, ইফ আই ওয়াজ সিক। অ্যান্ড, এই দুটি বাক্য যেহেতু একই বক্তার, অতএব এই বাক্যটিকে আমি এই বাক্যের সাথে অ্যাড করার সময় মাঝখানে শুধু অ্যান্ড বসিয়েছি। অ্যান্ড বসানোর পরে কাজ কি? এই বাক্যটিকে আমরা নর্মালি যেভাবে চেঞ্জ করতাম ঠিক সেভাবে চেঞ্জ করব। তাহলে অ্যান্ড এর পর প্রথম কাজ, রিপোর্টিং ভার্ব উঠে প্রপোজড বসেছে, বিকজ এখানে ল্যাটাস আছে। রিপোর্টিং ভার্বের পরে কাজ কি? কমা, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসেছে। তারপর পার্সন বসছে উই, পার্সন উই। এরপর টেন্সের বেলায় শুড ভিজিট আ ডক্টর। আমি আশা করি সেন্টেন্স এডিং এর এই বিষয়টি তোমরা কিছুটা বুঝতে পেরেছো।
এবার একটি বিষয় দেখো, যদি অ্যাসার্টিভের একাধিক সেন্টেন্স হয়, 3, 4 বা ততোধিক বাক্য হয় একই বক্তার, তাহলে আমরা প্রথম বাক্য লেখার পর দ্বিতীয় বাক্যের মাঝখানে লিখব অ্যান্ড অ্যাডেড দ্যাট, ফুল স্টপ দিব। যে তারপরে বাক্য আমরা শুরু করব হি ফার্দার সেড দ্যাট, তারপরে বাক্য আমরা শুরু করব হি মোরওভার সেড দ্যাট, যদি আরো বাক্য থাকে আমরা লিখব হি এগেইন সেড দ্যাট। একইভাবে যদি একই বক্তার ইন্টারোগেটিভ বাক্য একের অধিক, দুইয়ের অধিক বা তিনের অধিক হয়, সেই ক্ষেত্রে আমরা প্রথম বাক্য চেঞ্জ করার পর দ্বিতীয় বাক্যকে জয়েন করা আগে কি লিখবো মাঝখানে এগেইন আস্কড, ফুল স্টপ দিব। দিয়ে যদি তৃতীয় বাক্যটিও একই রকম হয় লিখবো হি ফার্দার আস্কড, যদি আরো বাক্য থাকে হি মোরওভার আস্কড, যদি আরো বাক্য থাকে হি এগেইন আস্কড। তাহলে সেন্টেন্স জয়েনিং এর মূল বিষয়টি কি দাঁড়ালো, যখনই আমরা একই বক্তার একের অধিক বাক্য পাবো পাশাপাশি, তখন আমরা সেই সেন্টেন্স দুটি বা তিনটি বা চারটিকে একসাথে জয়েন করে লিখব। তবে সবসময় দুটি বাক্য আমরা একসাথে লিখব। দুটি বাক্য শেষে আমরা ফুল স্টপ দিব, দেওয়ার পর দুটি বাক্যকে জয়েন করার পর ফুল স্টপ দিয়ে নতুন করে আবার শুরু করব। সেই ক্ষেত্রে ইউজ অফ কনজাংশন গুলো কি কি হচ্ছে, এন্ড এর পর আমরা ফার্দার, মোরওভার, অ্যাগেন এই কনজাংশন গুলো ইউজ করছি। খেয়াল রাখতে হবে আমরা যেন জয়েন করার সময় এই একের অধিক বা দুইয়ের অধিক বাক্য জয়েন করার সময় বারবার এন্ড দিয়ে না লিখি, দুটি বাক্যের পর ফুল স্টপ দিয়ে নতুন করে আমরা লিখি। তাহলে সেন্টেন্স জয়েনিং এই যে বিষয়গুলো, আমি আশা করি তোমরা যদি প্যাসেজ প্র্যাকটিস করো সেই ক্ষেত্রে প্র্যাকটিস করতে করতে এই বিষয়গুলো খুব ইজি হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি ন্যারেশন নিয়ে, প্যাসেজ ন্যারেশন নিয়ে প্রি কন্ডিশনস গুলো তোমাদের সাথে ডিটেলস আলোচনা করেছি। যদিও এর মধ্যে আরো কিছু তথ্য রয়ে গেছে, আমরা পরে ক্লাসে ইনশাল্লাহ এই বিষয়ে যে তথ্যগুলো গ্যাপ আছে সেগুলো আমরা আরো কিছু কিছু তথ্য আলোচনা করব। তাহলে প্রথম থেকে যদি আমরা একবার দেখি যে প্যাসেজ ন্যারেশন করার সময় আমরা প্রথমেই অতিরিক্ত অংশ বাক্যে আছে কিনা দেখব, থাকলে সবার শুরুতে লিখবো, না থাকলে কোনো অসুবিধা নেই। এর পরের অংশ হলো যদি অ্যাড্রেসিং এস থাকে, সোয়ারিং বাই আল্লাহ লিখতে হয়, এই বিষয়গুলো যদি থাকে। সো এগুলো না থাকলে তারপরে স্টেপই হলো স্পিকার ও লিসেনার, আর স্পিকার দ্য পারসন স্পোকেন টু অবশ্যই লিখতেই হবে, থাকুক না থাকুক লিখতেই হবে। এরপরে কাজটি হলো রিপোর্টিং ভার্বের চেঞ্জ, তারপর হলো কমা, ইনভার্টেড কমার চেঞ্জ, তারপরে পার্সনের পরিবর্তন, তারপর টেন্সের পরিবর্তন, এরপর কিছু শব্দের পরিবর্তন, সবশেষে সেন্টেন্স জয়েনিং এর মাধ্যমে আমরা পুরো প্যাসেজটিকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট রূপান্তর করব। খেয়াল রাখতে হবে ইনডাইরেক্ট ন্যারেশন সব সময় অ্যাসার্টিভ, ডাইরেক্ট ন্যারেশন গুলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, অ্যাকসেপ্টিভ সব প্রকার সেন্টেন্সই হতে পারে। বাট ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করব, ইনডাইরেক্ট ন্যারেশন সব সময় হলো অ্যাসার্টিভ, অর্থাৎ সাবজেক্টের পর ভার বসাতে হবে। সো আমি আশা করি তোমরা যদি আমার এই ভিডিওগুলো বারবার দেখে দেখে এই প্রিকন্ডিশন গুলো ভালো করে বুঝে, অবশ্যই মুখস্থ করতে হবে। যে কোনো টপিক ভালোভাবে পারার পূর্ব শর্তই হলো ওই টপিকের প্রিকন্ডিশন গুলো ভালো করে মুখস্থ করা, বুঝে ভালো করে মুখস্থ করা, দেন প্র্যাকটিস। প্র্যাকটিস করতে গিয়ে কিছু সমস্যা হবে, যার যেখানে সমস্যা আপাতত আমাকে কমেন্ট বক্সে জানাও, কমেন্ট বক্সে স্ক্রিনশট দিয়ে অথবা SMS করে আমাকে জানাও, আই উইল ট্রাই টু সলভ। আর যখন আমরা ইনশাল্লাহ করোনা ভাইরাসের পর ক্লাসে জয়েন করব, তখন তো সরাসরি দেখাবো। তো আশা করি তোমরা ন্যারেশনটা বাসায় ভালো করে পড়ে নিজেরাই প্র্যাকটিস করবে। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।